I say, I humbly present the Jericho. Tony Stark. Yeah. হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবাস 420 থাম্বনেল দেখে হয়তো তোমরা অনেক সারপ্রাইজড হয়ে গিয়েছো যে আমরা ফাইনালি এমসিইউ বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স শুরু করতে চলেছি। তো 2008 সালে আয়রন ম্যান সিনেমা শুরু হওয়ার পর থেকে মার্ভেল ইউনিভার্সের এ পর্যন্ত 33টি সিনেমা রিলিজ পেয়েছে। তবে এই 33টা সিনেমা বুঝতে হলে তোমাকে একটার পরে একটা সিনেমা দেখতে হবে, মানে একটা অর্ডার রয়েছে, নির্দিষ্ট অর্ডার রয়েছে সিনেমাগুলো দেখার। তো সেই অর্ডার অনুযায়ী আমরা সবগুলো 33টা সিনেমা আমরা এক্সপ্লেন করবো। এবং তোমরা যেহেতু জানো সাইবাসে আমরা একদিন পর পর ভিডিও দিই, কারণ এতগুলো চ্যানেল আমাকে মেনটেন করতে হয়, আমি তো প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারবো না। বিষয়টা খুবই সিম্পল একটা ব্যাপার। তো আমরা আগামী পুরো 1-1.5 মাস এই মার্ভেল ইউনিভার্সের ভেতরে থাকবো। তো যাই হোক, মার্ভেল ইউনিভার্স কিন্তু খুব সম্প্রতি খুবই জনপ্রিয়, যদিও মার্ভেল ইউনিভার্সের বয়স হচ্ছে মাত্র 30 বছর মতো। 1993 সালে মার্ভেল ইউনিভার্স বা মার্ভেল স্টুডিওস যাত্রা শুরু করে। আর অন্যদিকে এটার যে শক্ত প্রতিদ্বন্দ্বী, যেটা নাম হচ্ছে ডিসিইউ বা ডিসি ইউনিভার্স, সেটার যাত্রা শুরু হয় 1938 সাল থেকে। তো সেই হিসেবে ডিসি হচ্ছে প্রায় 100 বছর পুরনো। এবং এমন একটা সময় ছিল, এখন যেমন মার্ভেলের সিনেমাগুলো ভালো রাজত্ব করছে, ডিসির সিনেমা কেউ দেখছে না, কিন্তু 15-20 বছর আগেও মার্ভেলের সিনেমা চলতো না। ওই সুপার হিরো সিনেমা বলতে ডিসির সিনেমাগুলোই চলতো। ব্যাটম্যান সুপারম্যানের একক রাজত্ব ছিল, এবং সুপার হিরো বলতে সবাই সুপারম্যান ব্যাটম্যানকেই চিনতো। মার্ভেল থেকে শুধুমাত্র স্পাইডারম্যানকে চিনতো অনেকে। তবে 2008 সালে আয়রন ম্যান সিনেমা রিলিজের পরে মার্ভেলের ব্যাপক একটা হাইপ তৈরি হয়। আর তারপর মার্ভেল এমনভাবে তাদের সিনেমাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে যে ডিসিকে সবাই ভুলে গিয়েছে। এখন ডিসির যদি একটা বিগ বাজেটের সিনেমা আসে, সেগুলোও ফ্লপ হয়ে যায়। মনে করো ডিসি এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে তার কেরিয়ারের। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, মূল ভিডিওতে যাব। তবে তার আগে আয়রন ম্যান সিনেমা সম্পর্কে সংক্ষেপে দুটো তথ্য দেয় আমি। তো 2006 সালে মার্ভেল স্টুডিওস যখন সিদ্ধান্ত নেয় তারা এই ধরনের একটা সুপার হিরো ইউনিভার্স তৈরি করবে, তখন সেটার স্টার্ট তারা আয়রন ম্যান দিয়ে করতে যাচ্ছিল। আর এর জন্য তাদের অনেক ভালো একটা অভিনেতার প্রয়োজন ছিল। তবে ওই সময় আমাদের আয়রন ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, সে মারাত্মক ড্রাগ অ্যাডিক্টেড ছিল। মনে করো যে ওর লাইফটাই পুরো নষ্ট হয়ে গিয়েছিল। তো রবার্ট ডাউনি জুনিয়র যখন অডিশন দেয়, তাকে তো নিবেই না সিনেমায়, কারণ তার ক্যারেক্টার সার্টিফিকেট খুবই খারাপ। তবে এই সিনেমার যে পরিচালক, জন ফেভরিও, তার সাথে আবার রবার্টের খুব ভালো বন্ধুত্ব ছিল। তো রবার্ট বারবার রিকোয়েস্ট করলো, তাকে কোনোভাবেই সিনেমাতে নিতে যাচ্ছিল না। মানে বুঝতেই পারছো, 1400 কোটি টাকার একটা বাজেটের সিনেমা, এই সিনেমার উপর নির্ভর করছে পরবর্তী ইউনিভার্সের কি হবে। তবে অনেক রিকোয়েস্টের পরে রবার্টের ডেডিকেশন দেখে ফাইনালি এই সিনেমার ডিরেক্টর রবার্টকে সিলেক্ট করে। আর এই সিনেমার ডিরেক্টর কিন্তু এই সিনেমাতে অভিনয় করেছে, এবং এই সিনেমাতে আয়রন ম্যানের ড্রাইভার হিসেবে তুমি যাকে দেখবে, এই সিনেমাতে যার নাম হচ্ছে হ্যাপি হগান, সেই মূলত এই সিনেমার ডিরেক্টর। তো যেটা বলেছিলাম, আয়রন ম্যান সিনেমা তৈরিতে খরচ হয়েছিল হচ্ছে 2008 সালে 1400 কোটি টাকা, এবং ওই সময় এটা বক্স অফিসে আয় করেছিল 5800 কোটি টাকার মতো। এবং এই সিনেমাটির আইএমডিবি রেট ভাই হ্যারি পটারকে টেক্কা দেওয়ার মতো, 10-এ 7.9। এবং যখন আয়রন ম্যান সিনেমা ফার্স্ট আসে, পুরো দুনিয়াতে ব্যাপক হাইপ। আমি মনে করতে পারি তখন আমি জাস্ট কলেজে পড়ি, মানে কি যে একটা অবস্থা। আর এখনকার মতো যদি ইন্টারনেটেতে অ্যাভেলেবল থাকতো, বুঝতেই পারছো, আরো হিট হয়ে যেত আয়রন ম্যান সিনেমা। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার আমরা একটা ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো। তোমাদের বিরক্ত হওয়া উচিত না, কারণ আমরা অনেক কষ্ট করে যেহেতু ভিডিও বানাতে পারি। তোমরা জাস্ট একটা ডিসক্রিপশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যাওয়া, এর চেয়ে বেশি কষ্টের হওয়া উচিত নয়। মানে আমি এটা একটু তোমাদের উপর দাবি খাটিয়ে বললাম আর কি। তো যাই হোক, আমি ডিসক্রিপশনে ডুরেশন দিয়ে দিচ্ছি আর বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এমন একটা অস্থিতিশীল সময় রয়েছি, এবং এমন একটা মুভমেন্ট যেখানে আমাদের সবারই বিশ্বস্ত একটা স্থিতিশীল ইনকাম সোর্স প্রয়োজন, এবং এমন একটা ইনকাম সোর্স যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে চেষ্টা করা যাবে। এবং এটা অলরেডি বিলিয়ন মানুষকে হেল্প করছে গত দশক ধরে, এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস বুক। আর এই সার্ভিস প্রোভাইডাররা নিশ্চিত করে বড় উইনিং, এর সাথে ফাস্ট পে আউট এবং রিস্ক ফ্রি ব্রেডস। আর এবার অনেক ক্রিকেট ম্যাচ কিন্তু চলছে, যেমন বিগ ব্যাশ লিগ, টেস্ট ম্যাচ চলছে, ওডিআই চলছে। আর তুমি এই অ্যাপে কিন্তু এই সব ম্যাচে লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং স্কোর প্রেডিক্ট করতে পারবে, এবং এছাড়াও আরো অনেক গেমস রয়েছে। আর সবচেয়ে প্রফিটেবল গেম হচ্ছে ক্রাশ। আর আরেকটা বিষয়, এখানে তুমি কিন্তু 43,000 INR পর্যন্ত ফার্স্ট টাইম ডিপোজিটে পেতে পারো আমাদের এই প্রোমো কোড SAVAGE 100 ব্যবহার করে। আর লিঙ্ক আর প্রোমো কোড দেওয়া রয়েছে পিন কমেন্টে, সেখান থেকে তুমি অ্যাকাউন্ট খুলতে পারো, এবং SAVAGE 100 প্রোমো কোড ইউজ করলে তুমি পেতে পারো ফার্স্ট ডিপোজিটে 43,000 রুপি পর্যন্ত বোনাস। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। আর আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, যেমন দেখেছো, মানে আমরা ইন ডিটেলস এই সিনেমাটা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো সিনেমা শুরু হয় আফগানিস্তানের কোনার জেলা দেখিয়ে, যেটা পুরো পাহাড় ঘেরা একটা এরিয়া, এবং টাইমলাইনটা হচ্ছে 2008 সালে আর কি। আর তোমরা সবাই জানো ওই সময়তে আমেরিকান আর্মিরা আফগানিস্তানে অবস্থান করছে। আর আমরা দেখি যে আমেরিকান আর্মিরা একজন আর্মস ডিলারের জন্য অপেক্ষা করছে, অস্ত্র ব্যবসায়ীর জন্য। আর তখনই সেখানে টনি স্টার্ক আসে, আর সে একটা আর্মড ভেহিকেলে করে এই আর্মিদের লোকেশনে আসছিল। তো এখানে আমাদের অনেকগুলো মিসাইল দেখানো হয়। তো আমাদের টনির যে অস্ত্র কারখানা, যেটার নাম হচ্ছে টনি স্টার্ক, সেই কোম্পানি মূলত এই
মিসাইলটি তৈরি করেছে, যেটা নাম হচ্ছে জেরিকো। এবং এটা এমন একটা মিসাইল যেটা যে কোনো জায়গায় নির্ভুলভাবে নিশানা লাগাতে সক্ষম, বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলের জন্য সবচেয়ে বেস্ট একটা মিসাইল। তো টনি স্টার্ক এখানে তার মিসাইলের ছোট একটা এক্সাম্পল দেখায়, আর এখানে আমরা এই সিনেমার সবচেয়ে বেস্ট আইকনিক দৃশ্য দেখতে পাই। আর এই ছোট কয়েকটা মিসাইল ফাটার পরে এটার ইফেক্টস আয়রন ম্যানের কাছ পর্যন্ত চলে আসে। আর তখনই আমাদের আয়রন ম্যান বা টনি স্টার্ককে একটা লোক কল করে এবং টনি স্টার্ক তাকে বলে এই ডিলটি আমাদের মিলিয়নার থেকে বিলিয়নার বানিয়ে দেবে, মানে তাদের ব্যবসা আরো বড় বানিয়ে দিবে। বুঝতে পারছো, আমেরিকান সেনাবাহিনীর সাথে যদি তুমি ব্যবসায় জড়াতে পারো, তাদের তো প্রচুর অস্ত্র লাগে। তো যাই হোক, এরপর টনি তার ডিলটি শেষ করে গাড়ি নিয়ে বাড়ির দিকে ফিরছিল, এয়ারপোর্টের দিকে। কিন্তু তখনই সেখানে হঠাৎ করে টেরোরিস্ট আক্রমণ হয়, আর তারা সেই স্পেশাল আর্মি ভেহিকেল গুলোকে ব্লাস্ট করে দেয়। তো ওইখানে আমেরিকান সেনাবাহিনীরা টনি স্টার্ককে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু টেরোরিস্টরা তাদের উপর আক্রমণ করে ডাইরেক্ট ল্যাটাভাটা করে দেয়। তো টনি স্টার্কও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই টনি খেয়াল করে তারই সামনে তারই কোম্পানির একটা বোমা এসে পড়েছে, যেটার মধ্যে লেখা ছিল স্টার্ক ইন্ডাস্ট্রি। তো ওটা থেকেও বাঁচার জন্য দূরে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোরও সময় পায় না, বোমাটি ব্লাস্ট হয়ে যায়, যে কারণে খুব খারাপভাবে আহত হয়ে যায়। আর এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আমাদের নিয়ে যাওয়া হয় হচ্ছে এই ঘন্টার 36 ঘন্টা পেছনে, যেখানে আমরা দেখতে পাই যে টাইমস ম্যাগাজিনে টনি স্টার্ককে আর্মস ডিলার অফ দ্য ইয়ার হিসেবে নমিনেট করা হয়েছে। আর এখানে লক্ষ্য, টনি স্টার্ক যখন ছোট ছিল তখন তার বাবা হাওয়ার্ড স্টার্ক এবং তার বন্ধু অমাটের স্ট্রেন মিলে সেই স্টার্ক ইন্ডাস্ট্রিজ খুলেছিল, যারা সকল ধরনের অস্ত্র উৎপাদন করত। তো যাই হোক, ওই নমিনেশন অনুষ্ঠানে আমরা কিন্তু টনি স্টার্ককে দেখতে পাই না। তো এর জন্য তার বদলে তার বাবার যে বন্ধু পার্টনার অবেডিয়া স্টেনকরিকে সেই পুরস্কারটি গ্রহণ করে। আর এরপর আমরা এই সিনেমার আরেকজন চরিত্রকে দেখতে পাই, যার নাম ছিল হচ্ছে জেমস রোড। আর সে হচ্ছে একজন আর্মি জেনারেল এবং এই সিনেমাতে তার একটা বিশাল ভূমিকা রয়েছে, মানে টনি স্টার্ককে বেশ কয়েকবার সে ব্যাকআপ দিয়েছে। তো টনি স্টার্ক আর্মস ডিলার অফ দ্য ইয়ার হলো এত বড় তার নামটা, কিন্তু এখনো তাকে আমরা দেখতেই পাই না সে কোথায় রয়েছে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, টনি স্টার্কের উপর আমরা দেখতে পাই সে মূলত ক্যাসিনোতে জোয়া খেলছে, আর তখন সেখানে সে জোন্স রোড করে কি সেই পুরস্কারটি টনিকে দেয়। মানে চিন্তা করো টনি স্টার্ক কত লাপরোয়া, মানে এগুলো কোনো ব্যাপার না। তো কিন্তু টনি সেটা কেন নিতে চায় না জানো? টনি বলে আমার বাড়িতে এত বেশি ট্রফি যেটা রাখার জন্য আমার কোনো জায়গা নেই, তুমি এক কাজ করে এটা কোনো অভিনেতাদের দিয়ে দাও, তুমি না বলে দাও আমি দিয়ে দিচ্ছি। তো নিজে করে কি সেখানকার একটা অভিনেতাকে সেই ট্রফিটা দিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে একটা সাংঘাতিক আসে, বাইরে বাইরে যে সাংবাদিক ছোটবেলায় দেখে মনে করো যে যাই হোক, এই সাংবাদিকের নাম ছিল হচ্ছে ক্রিস্টিন ইভারহার্ট। আর সে টনিকে বলে আপনি যে আর্মস ডিলে ব্যবসা করেন এটা তো পৃথিবীর মানুষের জন্য বিপজ্জনক হতে পারে এবং আপনার অস্ত্র পৃথিবীর কোনায় কোনায় অনেক মানুষের জীবন নিচ্ছে। কিন্তু টনি স্টার্ক তখন বলে দেখো, শান্তি প্রতিষ্ঠার জন্য আগে যুদ্ধ অবশ্যই জরুরি, আর তাছাড়া একদিন অবশ্যই সময় আসবে যখন পুরো দেশের মধ্যে লড়াই লাগবে, আর তখন আমাদের কাছে যদি হাইটেক অস্ত্র না থাকে তাহলে আমরা আমাদের মানুষদের কিভাবে বাঁচাবো। তো এরপর তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয় এবং টনি স্টার্ক মনে করে যে ব্যাপক ফ্ল্যাট বাস, মনে করো টাকা পয়সা আছে একে তো, আর যে পুলার টাকা পয়সা থাকে মানে বিশাল সফল, তাদের প্রতি মেয়েদের তো এমনি একটা মনে করো যে দুর্বলতা কাজ করে। মানে মেয়েদের মনে দুইটা হার্ট আর কি, একটা হচ্ছে গরিব আর মনে করো ব্যাসার ছেলেদের জন্য, আরেকটা হচ্ছে ধনী আর হ্যান্ডসাম ছেলেদের জন্য। তো যখন যে হার্ট দরকার ওরা তখন সেই হার্টটা ইউজ করে আর কি। তো যাই হোক, এখানে টনি স্টার্ককে ওই ধনী হার্টটাই দেওয়া হয় এবং আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই টনি করে ওই সাংবাদিককে তার বাড়িতে নিয়ে যায়। আর ওর বাড়িটা ছিল একটা প্রাসাদের চেয়ে কম নয়। তো যাই হোক, ওখানে ওরা রাতে দুজন একসাথে থাকে, মানে বুঝইতে আমেরিকা। রাত্রে কি হয়েছে সেটা নাই বললাম, বারবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলতে ভালো লাগে না আর কি, নিজেরও তো খারাপ লাগে। তো পরের দিন সকালে যখন টনির চোখ খোলে সে তখন তার সামনে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পন্সকে দেখতে পায়। তো এই পেপার পন্স কিন্তু অ্যাকচুয়ালি নায়িকা প্লাস হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও, কিন্তু ও থাকতেই মনে করে যে বাইরে থেকে মেয়ে নিয়ে আসে। তবে পেপার পন্সের ওই সময় এত বেশি ক্লোজ ছিল না যে আয়রন ম্যানের সাথে, যে সে নিজেকে গার্লফ্রেন্ড দাবি করতে পারে বা অন্য কোনো মেয়েকে তার কাছ থেকে দূরে সরাতে পারবে। মানে আয়রন ম্যান তখন পুরো আমি 3 বছর আগে যেমন ছিলাম ওই রকম একটা স্বাধীন জীবনে ছিল। তো যাই হোক, তখন সে টনিকে বলে স্যার আজকে আপনার অনেক বড় একটা ডিল রয়েছে, সেটা আফগানিস্তানে, আপনি কি ভুলে গিয়েছেন? আপনার ব্যক্তিগত জেটটাও চলে এসেছে, তো আপনি এই কারণে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন সেখানে যাওয়ার জন্য। তো যাই হোক, এরপর আমরা দেখি টনি তার ওডি R8 করে প্রাইভেট জেটের দিকে যাচ্ছে। আর এখানে উল্লেখ্য 2008 সালে যখন ওডি R8 দেখানো হয়েছিল তখন মনে করো যত ইয়ং পোলা পাইন সবাই গাড়ির উপর ক্রাশ খেয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর টনি তার প্রাইভেট প্লেনের কাছে আসে আর ওই মুহূর্তে জনস রোড তাকে স্বাগতম জানায়, মানে তার জেনারেল বন্ধু আর কি। তো এরপরই তার আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। আর এরপর দৃশ্যটি বর্তমান সময়ে শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই টনির অবস্থা খুব খারাপ, ওর শরীরে অনেকগুলো তার লাগানো রয়েছে এবং এই তারগুলো একটা ব্যাটারির সাথে জড়িত। তো এটা দেখে টনি তো পুরো অবাক হয়ে যায়, আর সে তার পাশে দাঁড়িয়ে থাকা একজন আমেরিকান লোককে দেখতে পায়। আর ওই লোকটা বলে তার নাম হচ্ছে ইয়ান। তো ইয়ান তখন বলে যে ঘটনা কি হয়েছে। অ্যাকচুয়ালি টনি স্টার্কের পাশে যে বোম ব্লাস্টটা হয়েছে তখন বোমের বডির কয়েকটা অংশ বা টুকরো টনির শরীরের ভেতর ঢুকে গিয়েছে এবং এগুলো হচ্ছে তোমার মেটাল টুকরো, যেগুলো টনির শরীর থেকে বের করা ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল, এবং ওগুলো আস্তে আস্তে টনির মনে করে যে ফুসফুস ভেদ করে ভিতরে চলে যেতে পারে। তো এর জন্য উনি করেছেন কি, টনির শরীরের ভেতরে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, মানে একটা চুম্বকীয় আকর্ষণ, এবং ওই ম্যাগনেটিক ফিল্ডটা টনির শরীরের ভেতরে যে টুকরাগুলো রয়েছে সেই টুকরাগুলোকে নিজের দিকে টানছে,
আসে, যার ফলে সেই টুকরাগুলো হার্টের ভেতর যাতে ঢুকতে না পারে। আর এই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা যদি ওর শরীর থেকে বের করে দেওয়া হয় তাহলে আয়রন ম্যান মারা পড়বে। তো বুঝতেই পারছো যে আয়রন ম্যান কেন তার বুকের মধ্যে আর্ক রিয়েক্টরটা ইউজ করে। এটা শুধুমাত্র তার ওই স্যুটের পাওয়ারের জন্য নয়, তার নিজের বাঁচার জন্য। তো যাই হোক, এরপর সেখানে ওই টেররিস্টের লিডার আসে, তালেবানি বোঝানো হয়েছে। আর সে টনিকে বলে, আমরা তোমাকে বন্দী বানিয়েই নিয়েছি, আর আমরা তোমাকে তখনই যেতে দেবো যখন তুমি আমাদেরকে তোমাদের ওই জেরিকো মিসাইলটির টেকনোলজি আমাদেরকে দিয়ে যাবে। কারণ আমেরিকার উপর আক্রমণ করার জন্য আমাদের সেই জেরিকো মিসাইলটি থাকা দরকার। কিন্তু টনিক তো ডাইরেক্ট না করে দেয় এবং বলে, আমি তোমাদের মতো সন্ত্রাসীদের জন্য এই মিসাইল কখনোই বানাবো না এবং তোমরা কখনোই আমার অস্ত্র পাবে না। আর তখন ওই টেররিস্ট বলে, ও আচ্ছা এই কথা, তাহলে আসো বাইরে আসো, দেখাই কিছু। তো এরপর টনিকে যখন বাইরে আনা হয়, টনি দেখতে পায় যে স্টার্ক ইন্ডাস্ট্রিজের সকল ভালো ভালো অস্ত্র অলরেডি ওদের কাছে রয়েছে। তো এখানে ওই সন্ত্রাসী সংগঠনের লিডার বলে, তুমি যে অস্ত্রের ডিল করতে এখানে এসেছো ওই অস্ত্র অনেক আগে আমাদের হাতে চলে এসেছে, তবে একটু বেশি দামে নিতে হয়েছে এটুকুই আর কি। তো আমরা এখন তোমার কাছ থেকে ওই জেরিকো মিসাইলটার টেকনোলজি চাই, আর তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে আমাদের একটা জেরিকো মিসাইল বানিয়ে দিয়ে যাবে। তো টনি তখন বুঝতে পারে এখানে যদি আমি বেশি কথা বলে আমাকে তো মরতে হবে। তো টনি যেহেতু একটা বুদ্ধিমান লোক, ও বুদ্ধি খাটে, আছে ঠিক আছে ব্যাপারটা দেখছি, এরকমই একটা কিছু। তো এরপর টনি সেই গুহায় ফিরে আসে যেখানে ওদেরকে আটকে রাখা হয়েছে। তো গুহায় ফিরে এসে ওরা দুজন যেহেতু আমেরিকান, ওরা চিন্তা করতে থাকে যে কিভাবে এখান থেকে পালানো যায়। তো টনি যখন এই কথা বলে তখন ইয়ান বলে, দেখো এটা পুরো একটা পাহাড়ি এলাকা, তুমি যদি এখান থেকে বেরোতেও পারো তুমি কোনোভাবে এখান থেকে সার্ভাইভ করে বেঁচে ফিরতে পারবে না। তোমার আর্মিরাও যদি চেষ্টা করে তোমাকে খোঁজার, তাও তোমাকে খুঁজে পাবে না। এটা পুরোপুরি রিমোট একটা এরিয়া। আবার এদের আবার একটা লিডার রয়েছে যে মূলত ওদের বিদেশে এইসব অস্ত্রের ডিলিং মিলিং করিয়ে দিয়ে থেকে, তার নাম হচ্ছে ডেংরিংস বা এই ধরনের একটা নাম। তো নামটা শুনে বুঝতে পারছো সে অবশ্যই আফগানিস্তানের না, আমেরিকানই হবে। ওই ডেংরিংসকে এটা আমরা একটু পরে জানতে পারবো এবং সেই তালেবানদের সাথে বা এই আল কায়দার সাথে কি জড়িত এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপর টনি ইয়ানকে জিজ্ঞেস করে, তোমার পরিবারে কে কে রয়েছে? ইয়ান বলে, আমার স্ত্রী আর সন্তান রয়েছে, আর আমিও তোমার মতো একজন সায়েন্টিস্ট, আর আমিও আমার জীবনে অনেক কিছু আবিষ্কার করেছি। আর এরপর ইয়ান টনির পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে। টনি বলে, আমার পরিবারে সেরকম বলতে কেউ নেই, কিন্তু হ্যাঁ আমার ড্রাইভার রয়েছে এবং পার্সোনাল একটা সেক্রেটারি রয়েছে, তারাই আমার কাছে পরিবারের মতো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তাদের কাছে ফিরে যেতে হবে। তো ইয়ান তখন টনিকে বলে, এখান থেকে বের হতো ইম্পসিবল, তবে হ্যাঁ আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এমন একটা শুট বানাতে পারি বা একটা আর্মর বানাতে পারি যেটার উপর গুলির কোনো প্রভাব পড়বে না, প্লাস সেই আর্মরটা যদি কোনোভাবে রকেট ইঞ্জিন ইউজ করে উঠতে পারে, তাহলে তুমি এখান থেকে কোনো রকম যদি খোলা বালিতে বা মরুভূমিতে যেতে পারো তাহলে হয়তো আমেরিকান সৈন্যদের নজর আসতে পারে এবং তুমি বাঁচতে পারবে। তো এই কথা শোনার পরে টনি বলে, তাহলে আমরা কাজ শুরু করি। তো এরপর ওরা করে কি, মিসাইল বানানো বাদ দিয়ে, বুঝতে পারছো তালেবানরা তো দায়িত্ব দিয়েছে মিসাইল বানানোর জন্য, তো ওরা এখানে করছে কি শুট বানানোর কাজে লেগে পড়ে এবং ওখানে ওরা যেটা করতে থাকে, গুহার মধ্যে যত জিনিস রয়েছে সবগুলো জিনিস থেকে একটা শুট বানানো শুরু করে দেয়। তো এখানে যে মিসাইলগুলো ছিল, মিসাইলগুলোর মধ্যে পেলেডিয়াম নামের একটা ধাতু ছিল যেটা খুবই শক্তিশালী, অনেকটা ইউরেনিয়ামের মতো, যেটা থেকে প্রচুর পাওয়ার তৈরি হয়। তো টনি স্টার্কের এই পেলেডিয়ামটা দরকার ছিল হচ্ছে ওর আর্ক রিয়েক্টরকে পাওয়ার দেওয়ার জন্য। আর ওর আর্ক রিয়েক্টর তো জানে ওই বুকের মধ্যে যেটা রয়েছে, যেটা ওকে বাঁচিয়ে রাখবে আর কি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, এর সাথে ওটা ওর স্যুটকেও পাওয়ার দেবে আর কি। আর বর্তমানে টনি স্টার্কের শরীরে যে আর্ক রিয়েক্টরটি রয়েছে ওটার মধ্যে তো অত পাওয়ার ছিল না, আর ওটা খুব বেশি দিন চলবেও না। কিন্তু এই পেলেডিয়ামটা যদি বানানো যায় সেটা অনেক বেশি শক্তিশালী হবে এবং অনেক দিন চলবে আর কি, এবং যে কোনো মেকানিক্যাল জিনিসকে অনেক বেশি পাওয়ার সাপ্লাই করতে পারবে। বিষয়টা আমি আবার শর্টকাট একটু বলি, যেমন ধরো আধা কেজি ইউরেনিয়াম দিয়ে একটা পারমাণবিক সাবমেরিন ধরো 20-25 বছর সমুদ্রের নিচে থাকতে পারে, এরকমও গুজব রয়েছে। তো যাই হোক, এরপর টনি সেই আর্ক রিয়েক্টরটি বানাতে শুরু করে এবং এবার দরকার হচ্ছে তাদের পেলেডিয়াম। তো পেলেডিয়ামের জন্য যখন ওরা মিসাইল খোলে তখন সেখান থেকে মাত্র 1.5 মিলিগ্রাম পেলেডিয়াম পায়। কিন্তু টনি তখন ইয়ানকে বলে, আমাদের এই আর্ক রিয়েক্টর বানানোর জন্য মিনিমাম 1.6 গ্রাম পেলেডিয়াম প্রয়োজন। তো বুঝতেই পারছো 1 মিলিগ্রাম দিয়ে মনে করে একটা মিসাইল তৈরি করা হয়, তাহলে কত শক্তিশালী জিনিস ওটা। তো এই জন্য আমাদের আরো কিছু মিসাইলের প্রয়োজন। তো এরপর ইয়ান করে কি, আবার ওই টেররিস্টের লিডারের কাছে যায় এবং তাদেরকে বলে, আমাদের আরো কিছু জিনিসের প্রয়োজন রয়েছে। আর তখন লিডার বলে, তোমাদের প্রয়োজনীয় সকল জিনিস তোমরা পেয়ে যাবে। আর এরপর সে তার সকল প্রয়োজনীয় জিনিস সেখানে পৌঁছে দেয় এবং সেগুলোকে ব্যবহার করে টনি স্টার্ক সেই পাওয়ারফুল আর্ক রিয়েক্টরটা বানিয়ে ফেলে। আর এদিকে ক্যামেরার মাধ্যমে ড্রেড রিংস কিন্তু এই ব্যাপারে একটু সন্দেহ করছিল যে ওরা কি করছিল, ওরা বুঝতে পারছিল না ওরা আসলে কি বানাচ্ছে। আর এদিকে টনি স্টার্ক ইয়ানকে বলে, আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে এই স্যুটটাকে পাওয়ার সাপ্লাই করা। এবং ফাইনালি দীর্ঘদিন চেষ্টার পরে এমন একটা সময় আসে যখন ওরা স্যুটটিকে কমপ্লিট করে ফেলে। কিন্তু এদিকে ডেড রিংসও বুঝতে পারে যে ওরা মিসাইল নয় অন্য কিছু একটা তৈরি করছে। তো ডেড রিংস তখন ওদেরকে মারার জন্য আসতে থাকে। আর তখন ইয়ান টনিকে বলে, আমি সামনে গিয়ে ওদেরকে আটকাচ্ছি। ইয়ান সামনে এগিয়ে যায় আর টনিকে বলে, তুমি ততক্ষণে তোমার স্যুটটা পরে নাও এবং পাওয়ার সাপ্লাইটা ঠিক করে নাও, আর্ক রিয়েক্টর, যার ফলে তুমি কিছু সময় পেয়ে যাবে। কিন্তু তখন সেই টেররিস্ট ইয়ানকে গুলি করে আহত করে ফেলে। তো এটা দেখে টনি অনেক রেগে যায় আর সে সবাইকে মেরে ওই গুহা থেকে বের হয়ে আসে। আর ওর ড্রেসটা দেখে বুঝতেই পারছো, দেখে অনেকটা মনে হচ্ছে মেড ইন জিনজিরা টাইপ আয়রন ম্যান আর কি, বুঝতে হবে গুহা থেকে তৈরি করেছে। তো যাই হোক, সেখান থেকে বের হয়ে আসার পরে ও দেখতে পায় যে ওর ইন্ডাস্ট্রিজের অনেক অস্ত্র এখানে মজুদ রয়েছে। তো রেগে করে কি সবগুলোকে জ্বালিয়ে
চালিয়ে দেয়। আর তারপরও মিসাইলের যে রকেট লঞ্চার রয়েছে যেটাও সুটে সেট করেছে সেটা চালু করে অনেক উপরে উড়ে যায় এবং একটা ফাঁকা মরুভূমিতে গিয়ে পড়ে। তবে এত উপর থেকে নিচে পড়ার কারণে ওর যে স্যুটটা যেটা নাম দিয়েছিল হচ্ছে মার্ক 1 সেটা একেবারে পুরোপুরি ভেঙে যায় এবং টনি করে কি তারপর মরুভূমিতে হাঁটতে থাকে। আর যেহেতু একটা জিনিস উড়ে এসেছে আকাশে, তো আমেরিকান সেনাবাহিনীর কাছে তো রাডার রয়েছে, তার ওই রাডারে দেখতে পায় যে কোন একটা জিনিস আর কি আকাশে ছিল। তো সেই হিসেবে করে কি খুব দ্রুত আমেরিকান সেনাবাহিনীর একটা হেলিকপ্টার চলে আসে এবং স্টার্ককে রেস্কিউ করে নেয়। আর তারপর কয়েক ঘন্টার মধ্যে তাকে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে মালিবোর হাউসে পাঠানো হয়। তো এরপর টনি স্টার্ক আমেরিকাতে পৌঁছানোর সাথে সাথে টনি স্টার্কের যে বডিগার্ড, এর সাথে ড্রাইভার, এর সাথে এই সিনেমার ডিরেক্টর হ্যাপি হগানকে টনি স্টার্ক বলে তুমি তাড়াতাড়ি প্রেস কনফারেন্স ডাকো, আমি কিছু ইন্টারভিউ দিতে চাই। তো এরপর হ্যাপি হগানকারীকে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে। আর তখন টনির বাবার যে বন্ধু ছিল ওবাটায়া স্টেন, সে টনিকে স্বাগত জানায় জীবিত হয়ে ফিরে আসার জন্য। তো এরপর তারা ভেতরে প্রেস কনফারেন্সে যায়। আর টনি যখন ভেতরে আসে তখন ভেতরে থাকা প্রেসের লোকেরা তাকে অনেক প্রশ্ন করে যে আফগানিস্তানে আপনার সাথে কি কি হয়েছিল। তো টনি তখন সবাইকে অবাক করে দিয়ে বলে আমি মাটিতে বসছি, আপনারা একটু মাটিতে বসুন, আর আমি এই যে প্রেসটা ডেকেছি এখানে অনেক গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলতে চাই। তো টনি বলা শুরু করে যে টনি স্টার্ক ইন্ডাস্ট্রিজ অনেক বড় বড় অস্ত্র বানায় এবং আমেরিকান সেনাবাহিনী এবং তাদের যে মিত্র দেশের মিলিটারিরা রয়েছে তাদের কোম্পানির অস্ত্র ব্যবহার করে, কিন্তু আমাদের অস্ত্র শুধুমাত্র যে মিলিটারিরা ইউজ করছে তা নয়, সন্ত্রাসীরা ইউজ করছে এবং সেগুলো আমাদের উপরেই ব্যবহার করছে। আর আমি আজকে আপনাদের অনেক বড় একটা কথা বলতে যাচ্ছি, আজকে থেকে আমার কোম্পানি সকল ধরনের আর্মস ডিলিং ব্যবসা বন্ধ করে দেবে এবং আমরা যেসব অস্ত্র বানাতাম সেসব অস্ত্র বানানো আমরা বন্ধ করে দেব। মনে করো যে পুরো ব্যবসা গুটিয়ে নেবে, কিন্তু তখনই ওবায়া স্টেন মানে পার্টনার চলে আসে এবং সে টনিকে সরিয়ে প্রেস কনফারেন্সে বলে আচ্ছা আসলে টনির উপর আফগানিস্তানে আক্রমণ হয়েছে, তো এই কারণে টমির ভেতরে একটা ট্রমা চলছে, একটু সমস্যা হয়ে গিয়েছে, আমি টনিকে বোঝাবো এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এই ব্যাপারে আমরা ভেবে আবার জানাবো। তো এরপর ওবাটায়া বাইরে গিয়ে টনিকে বলে আফগানিস্তানে আসলে তোমার সাথে ঠিক কি হয়েছিল, তুমি সেখান থেকে কেমন করে বেঁচে ফিরলে। তো টনি তখন বলে অনেক টেররিস্টরা মিলে আমার অস্ত্র দিয়ে আমার উপর আক্রমণ করেছিল এবং এরপর তারা আমাকে জেরিকো মিসাইলের টেকনোলজি দিতে বলে এবং বানিয়ে দিতে বলে, কিন্তু আমি সেটা না করে একটা আয়রন স্যুট বানিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। আর সেই স্যুটে পাওয়ার দেওয়ার জন্য আমি একটা আর্ক রিয়েক্টরও তৈরি করেছিলাম, তুমি কি দেখতে চাও সেটা কেমন। তো বুঝতেই পারছো ওবাটায়া হচ্ছে ওর বাবার বন্ধু পার্টনার, তো দেখাবেই তো। ওবাটায়া বলে হ্যাঁ আমি দেখতে চাই। তো তখন টনি স্টার্ক তার শার্ট খুলে দেখায় এবং এত ছোট একটা জিনিসে এত বেশি পাওয়ার দেখে, মানে বিষয়টা বুঝিয়ে বলি তোমাকে, ধরো আমাদের মোবাইলের মধ্যে যে ব্যাটারি রয়েছে এটার পাওয়ার কতটুকু, সর্বোচ্চ আমাদের মোবাইলকে 8-10 ঘন্টা ব্যাকআপ দিতে পারে, কিন্তু এখানে এই আর্ক রিয়েক্টরকে বোঝানো হয়েছে এটা সাইজে ছোট কিন্তু মনে করো 2-3টা গাড়ি চালাতে পারবে আর কি 2-4-5 ঘন্টা, মানে এরকমই কিছু একটা বোঝানো হয়েছে, অনেক হাই টেকনোলজি। তো ওবাটায়া তখন এটা দেখে বলে এটা তো একটা দারুণ আবিষ্কার, এটা তো পুরো পৃথিবীর সামনে আমাদের নিয়ে আসা উচিত, কিন্তু টনি তাকে নিষেধ করে দেয় কারণ পুরো পৃথিবী এই আবিষ্কারটার মিস ইউজ করতে পারে। তো যাই হোক ওবাটায়া সেখান থেকে এরপর চলে যায়। আর টনি স্টার্ক যেহেতু অনেক ব্রিলিয়ান্ট ছিল সে তার বর্তমান বানানো যে আর্ক রিয়েক্টরটা রয়েছে সেটাকে আরো বেশি ইমপ্রুভ করতে চায়। আর তোমরা জানো এই আর্ক রিয়েক্টরটা শুধুমাত্র কিন্তু যে ওর স্যুটের জন্য তা কিন্তু নয়, ওর নিজের জীবন বাঁচানোর জন্য। তো এটা মনে করে আয়রন ম্যানের শরীরের একটা ব্যাটারির মতো। তো যাই হোক আমাদের টনি স্টার্ক খুব শীঘ্রই করে কি ওটাকে ইমপ্রুভ করে ফেলে এবং নতুন ভার্সনে আরেকটা আর্ক রিয়েক্টর বানিয়ে ফেলে এবং সেটাকে তার শরীরে ফিট করার জন্য পেপারকে ডাকে। তো পেপার তখন বুঝতে পারে না কি করবে। তো টনি তখন তাকে বলে তোমাকে তেমন কিছু করতে হবে না, শুধুমাত্র এই পুরনো আর্ক রিয়েক্টরটিকে আমার শরীর থেকে বের করে সেই জায়গাটিতে বসিয়ে দিতে হবে। তো পেপার তখন অবাক হয়ে যায় এবং বলে এই জিনিসটা কি। তো টনি তখন বলে আমার শরীরের ভেতরে কিছু লোহার টুকরা ঢুকে গিয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি আমার হার্টের কাছে চলে যাবে এবং আমার হার্টগুলোকে ছিদ্র করে দেবে, কিন্তু এই আর্ক রিয়েক্টর ওগুলোকে ওই তার ম্যাগনেটিক ফিল্ড দিয়ে টেনে রেখেছে এবং এর সাথে সেটা আমার শরীরে একটা আলাদা পাওয়ার দিচ্ছে। তো এই জন্য এই আর্ক রিয়েক্টর আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে আমরা দেখি ওই টেররিস্টরা মরুভূমিতে মার্ক 1 এর টুকরাগুলো পেয়ে যায় আর সেই ভেঙে যাওয়া টুকরাগুলি নিয়ে তারা নতুন কিছু বানাতে চায়, মানে ওরাও কিছু গবেষণা করতে চায়। আর অন্যদিকে আমরা দেখি টনি স্টার্ক তার বাড়ির বেসমেন্টে নতুন একটা স্যুট বানাতে শুরু করে আর এটার নাম দেয় সে মার্ক 2 এবং সে যেটা লক্ষ্য করেছে তার যে আয়রন ম্যান স্যুটটা ওটার যদি জেট ইঞ্জিন পাওয়ারটা না থাকতো, আই মিন উঠতে যদি না পড়তো তাহলে কিন্তু কোনো লাভই হতো না। তো এই জন্য সে তার এই মার্ক 2 নামে যে তোমার স্যুটটা তৈরি করছে এটার জুতার উপর অনেক বেশি গুরুত্ব দেয় যাতে এটা খুব ভালো মতো উঠতে পারে এবং ব্যালেন্স করার জন্য হাতের মধ্যেও জেট সিস্টেমটা লাগিয়ে দেয়, মানে রকেটের ব্যবস্থা করে দেয় যেটা খুব সহজে একটা মানুষকে বিমানের মতো হাওয়ায় উড়াতে পারবে। আর এখানে লক্ষ্য তোমরা সবাই জানো যে টনি স্টার্ক খুবই মেধাবী, ও যে কোনো একটা বড় জিনিসকে মনে করো যে ছোট ভার্সন তৈরি করতে পারে কিন্তু শক্তিটা সেম পর্যায়ে থাকে। যেমন এই আর্ক রিয়েক্টর সাইজে ছোট কিন্তু শক্তির দিক দিয়ে মনে করো 100টা ব্যাটারির সমান। তো এই ছোট রকেট যখন ওর পায়ে ইনস্টল করা হয় তখন ওটার মাত্র 10% পাওয়ার যখন ব্যবহার করা হয় তখনই দেখা যায় 10%-এর শক্তি এত বেশি যে ও একেবারে মনে করো সিলিং এ গিয়ে বাড়ি খেয়ে যায়। তো টনি স্টার্ক তখন বুঝতে পারে যে রকেটগুলোর পাওয়ার কতখানি এবং এগুলোকে আরো ব্যবহারযোগ্য করার চেষ্টা করতে পারে যাতে ও ইজিলি কন্ট্রোল করতে পারে এবং এরপর যখন সেটাকে 1%-এ নামিয়ে আনা হয় ওই রকেটের পাওয়ারকে তখন দেখা যায় যে এটা ইজিলি কন্ট্রোল করা যাচ্ছে। আর এরপর আস্তে আস্তে ও পুরোপুরি একটা আয়রন স্যুট তৈরি করে ফেলে যেটার নাম দেয় হচ্ছে মার্ক 2, মানে পরবর্তী ভার্সন আর কি। এবং এটাকে পরীক্ষা করার জন্য সে আকাশে উড়ে চলে
চলে যায়। আর এখানে লক্ষ্য এই শুটের মধ্যে সে একটা এআই টেকনোলজি দিয়েছিল যেটা নাম হচ্ছে জার্ভিস। আর এই জার্ভিস তাকে রেগুলারলি আপডেট দিতে এবং তাকে বিভিন্ন হেল্প করতে আর কি। তো শুটের যেহেতু পাওয়ার চেক করতে হবে, তো এই জন্য সে তার শুটের যে এআই টেকনোলজি রয়েছে, আই মিন কম্পিউটার, যার নাম জার্ভিস, তাকে বলে এই শুটের সর্বোচ্চ পাওয়ার তুমি জেনারেট করো এবং যত উপরে ওঠানো সম্ভব আমাকে উপরে ওঠাও। তো এইভাবে টনি স্টার্ক মনে করো যে 81,000 মিটার উপরে চলে যায়, আর অত উপরে তো পৃথিবীর বায়ুমণ্ডল নেই। তো এর ফলে যেটা হয়, স্যুটটি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো এই কারণে স্যুটে পুরো বরফ জমে যায়, আর এই অবস্থায় স্যুটের যে রকেট সিস্টেম এবং কম্পিউটার সিস্টেম সব বন্ধ হয়ে যায় এবং টনি স্টার্ক তখন ওই মাঝ আকাশ থেকে মাটির দিকে নিচে পড়তে শুরু করে। তো খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, টনি স্টার্ক প্রায় মারাই পড়ে। কিন্তু টনি স্টার্কের স্যুটটা যখন নিচের দিকে নামছিল, তোমরা জানো কোন একটা জিনিস যদি বায়ুমণ্ডলে অনেক দ্রুত নিচের দিকে নামে তাহলে বাতাসের সাথে ঘর্ষণে সেটা গরম হয়ে যায়। তোর স্যুটটা আবার মনে করো যে গরম হয়ে যায় এবং কম্পিউটার আবার চালু হয়ে যায়, মানে জার্ভিস আবার চালু হয়ে যায়। আর এরপরে সে আবার রকেটটা চালু করে অল্পের জন্য নিজের জীবনটা বাঁচিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে সে টনি দেখতে পায় যে পেপার পন্স, আই মিন ওর যে অ্যাসিস্ট্যান্ট, সুন্দরী অ্যাসিস্ট্যান্ট, সে যে প্রথম আর্ক রিয়েক্টরটাকে বের করেছিল সেটাকে খুব সুন্দর করে র্যাপিং করে টেবিলের উপর রেখে দিয়েছে এবং ওটার মধ্যে লিখে দিয়েছে যে আয়রন ম্যানের হার্ট রয়েছে। তো বুঝতেই পারছো এই মার্ভেল ইউনিভার্সে আয়রন ম্যানের এই আর্ক রিয়েক্টরটাকে আয়রন ম্যানের হার্ট হিসেবে আমাদের পরিচয় করে দেওয়া হয়েছে। আর টনি স্টার্ক পেপারের এই কাণ্ড দেখে অনেক খুশি হয় আর কি, মানে বুঝতে পারছো পেয়ারকে মামলায় রাজা ভাইয়া। তো যাই হোক, টনি একটু আগে যে তার স্যুটটা পরীক্ষা করলো, মানে মধ্যাকাশে যে গেল, গিয়ে দেখলো যে অনেক বেশি ঠান্ডার কারণে বরফ জমে যায় এবং ওর স্যুটটা কাজ করে না। তো এর জন্য ও চিন্তা করে ওর স্যুটটাকে আরো অ্যাডভান্স তৈরি করতে হবে। তো এই কারণে করে কি, ওর স্যুটের যে মেটালিক কন্টেন্টটা রয়েছে, আই মিন ওর স্যুটটা তো প্রথমে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ছিল, কিন্তু এই ঠান্ডা বা বরফের ঝামেলা থেকে বাঁচতে ও করে কি ওর স্যুটের স্বর্ণ এবং টাইটেনিয়ামের ব্যবহার করে, যাতে এটা ঠান্ডার তাপমাত্রায় গেলেও বরফ না জমে যায়। আর এটা কিন্তু এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর অন্যদিকে টিভিতে দেখানো হয় যে অবেডিয়া স্টেন একটা বড় পার্টি ক্যালিফোর্নিয়াতে রেখেছে, মানে ওর বাবার পার্টনার আর কি, কিন্তু সেই পার্টিতে টনি স্টার্ককে ইনভাইট করা হয়নি। কিন্তু এই খবরটা যখন টনি স্টার্ক জানতে পারে, ও করে কি নিজেই তার ওডিতে করে সেই পার্টিতে চলে যায়। আর সেখানে গিয়ে ও পেপারকেও দেখতে পায় এবং তারা একে অপরের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। আর তখনই সেখানে ক্রিস্টিন ইভার হার্ট চলে আসে। আর সে যেহেতু একটা সাংবাদিক, সে বলে তুমি তোমার কোম্পানির যে জেরিকো মিসাইলগুলোকে আর্মিদেরকে আফগানিস্তানে বিক্রি করে দিয়ে এসেছিলে, সেগুলো কিন্তু সন্ত্রাসীদের হাতে পড়েছে এবং গোলমিরা নামের একটা গ্রামের মধ্যে এই মিসাইলের পরীক্ষা চলছে। তো টনি তখন অবাক হয়ে যায় যে আমার জেরিকো মিসাইল ওদের হাতে গেল কিভাবে। তো টনি তখন পুরো এই কথা শুনে খেপে যায় যে আমার কোম্পানি থেকে কে এইসব টেররিস্টদের কাছে এই অস্ত্রগুলো বিক্রি করছে। তো ওর মাথায় তখন একজনের নামে আসে, সেটা হচ্ছে অবেডিয়া স্টেন, মানে ওর পার্টনার। আর তারপরও যায় হচ্ছে তার কাছে এবং জিজ্ঞেস করে তুমি জেরিকো মিসাইলটিকে টেররিস্টদের কাছে কেন বিক্রি করলে। কিন্তু ওবেডিয়া তখন বলে দেখো আমরা অস্ত্র ব্যবসায়ী আর আমরা ব্যবসার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারি। তো টনি এটা শুনে আরো খেপে যায়। আর তারপর টনি জানতে পারে যে একটা গ্রামের ভেতরে টেররিস্টরা সেখানকার লোকজনদেরকে ভয় দেখাচ্ছে এবং জোর করে আটকে রেখেছে এবং ছোট বাচ্চাদের উপর অত্যাচার করছে। তো এটা দেখে টনি আর রাগ কন্ট্রোল করতে পারে না। সে করে কি তার মার্ক 2 যে শুটটা রয়েছে সেটার উপর আরো এক্সপেরিমেন্ট করতে থাকে এবং ওটার ভেতরে আরো আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত করে এবং অবশেষে সেটাকে আপগ্রেড করে মার্ক 3 তে বানিয়ে ফেলে। চিন্তা করো, মানে ওর শুটটা দিন দিন খালি আপডেট হচ্ছে এবং এই শুটের মধ্যে কিন্তু অনেক ক্ষমতা ছিল এবং এটা একটা মনে করো টনি স্টার্কের এই স্যুটটা একটা চলাফেরা করা একটা ফাইটার জেট হয়ে গেছে। তো যাই হোক, ও করে এই স্যুটের মাধ্যমে উড়ে আফগানিস্তানে আসে ওই গোলমিরা গ্রামে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, তোমরা মাইন্ড করো না যারা এমসিইউ ফ্যান। তো আমি এখানে পয়েন্টটা বলছি, কোন পয়েন্টটা আমি বুঝতে পারিনি। তো আমরা সবাই কি জানি যে টনি স্টার্ক থাকে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে আর আফগানিস্তান হচ্ছে 7,524 কিলোমিটার দূরে। তার মানে পুরো একটা মহাসাগর পাড়ি দিয়ে আসতে হবে হচ্ছে আফগানিস্তানে। তো অ্যাকচুয়ালি কি টনি স্টার্ক এই শুট পরে আফগানিস্তানে এই গ্রামে এসেছে? তো যাই হোক, সেটা বড় কথা না, এটা সিনেমা। এবং সে এখানে এসে সকল টেররিস্টদের মেরে ফেলে এবং তারপর টেররিস্টদের লিডার যে রয়েছে ওকে ল্যাটাভ্যাটা করে একবারে দেয়। আর তারপর আয়রন ম্যান দেখতে পায় ওদের কাছে এমন আরো অনেক অস্ত্র রয়েছে, মানে ওর কোম্পানির অনেক অস্ত্র রয়েছে। তো তখন স্যুট থেকে ছোট একটা মিসাইল লঞ্চ করে সেটা ব্লাস্ট করে দেয়। তো ওই ছোট মিসাইলের এত পাওয়ার, তো এটা দিয়ে হয়তো আমাদের রেফারেন্স দেওয়া হয় যে টনি স্টার্কের স্যুট পরে 7,500 কিলোমিটার পাড়ি দেওয়া পসিবল, কিন্তু এত লং ডিস্টেন্স যেখানে বিমানে আসতে প্রায় 17-18 ঘন্টা সময় লাগে, টনি স্টার্ক 17-18 ঘন্টা কিভাবে এই স্যুট পরে আসলো? মানে আমি আসলে এই জায়গাটা বুঝি নাই, তোমরা যদি বোঝাতে পারো আমাকে একটু বুঝিয়ে দিও। তো যাই হোক, ওখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর এই ব্লাস্টের ব্যাপারে আমেরিকান যে সেনারা আফগানিস্তানে বর্তমানে রয়েছে তারা জানতে পেরে যায়। তো তারা অবাক হয়ে যায় যে আমাদের শত্রুদের এলাকায় কে ব্লাস্ট করলো এবং তারা তাদের রাডারে ছোট্ট একটা প্লেন বা ড্রোনও ডিটেক্ট করেছে যেটা ওদের এলাকায় ঢুকেছে। তো এই জন্য ওরা করে ওই ছোট্ট প্লেনটিকে ধরার জন্য ওটার পেছনে আমেরিকার সবচেয়ে হাইলি অ্যাডভান্স বিমান র্যাপটর F-22 কে পাঠিয়ে দেয়। তো যাই হোক, র্যাপটর F-22 বুঝতেই পারছো সবচেয়ে হাইলি অ্যাডভান্সড একটা বিমান। তো ওটা যখন আয়রন ম্যানের পেছনে পড়ে যায়, আয়রন ম্যান তো পড়ে যায় একটা বিপদে। তো তখন আয়রন ম্যান ইমার্জেন্সি করে কি ওর যে জেনারেল বন্ধু রয়েছে রোড জোন্স, ওকে কল করে এবং বলে হালার পুত, ওইটা কোনো ছোট্ট বিমান না, ওইটা আমি নিজে, আমি আমার আয়রন স্যুটে রয়েছি, তাড়াতাড়ি কিছু কর। তো তখন রোড জোন্স তার সাথীদেরকে বলে যে এটা আমাদের ঝামেলা না, এটা টেররিস্টদের নিজেদের হয়তো প্রবলেম হতে পারে, ওরা একে অপরের সাথে লড়াই করতে করতে মরে গিয়েছে, তোমরা প্লেনগুলো ফিরিয়ে নিয়ে আসো। আর অন্যদিকে টিভিতে দেখানো হয় যে আফগানিস্তানের ওই ব্লাস্টগুলো কেমন করে হলো। তো এই
ব্যাপারে প্রেস কনফারেন্সে লোকেরা যখন জোন্স রোডকে জিজ্ঞাসা করে যে আপনারা কি ওই হামলাটা করেছিলেন ওই গ্রামের ভেতরে, রোড জোন্স তখন বলে যে না, এটা হয়তো ওরা নিজেরাই আর কি ঝগড়া করে ঝামেলাটা করেছে, ওরাই ব্লাস্ট করে দিয়েছে। তো এই খবরটা যখন অর্ডিনিয়াস টেন জানতে পারে, আই মিন স্টার্কের পার্টনার, সে তো খুব রেগে যায়, কারণ সেই তো এইসব অস্ত্র তোমার আফগানিস্তানে পাঠাচ্ছে, বিক্রি করছে। তো ওর যে আফগানিস্তানের যে এজেন্ট যাকে ও বসিয়ে রেখেছে এই ড্রাগ ডিলিং এর জন্য, টেং রিংস, ওর সাথে দেখা করে এবং ওকে বলে হালারপুর কে এসেছিল যেগুলো ব্লাস্ট করে গেল। তো টেং রিংস তখন বলে ওটা টনি স্টার্ক ছিল এবং আয়রন ম্যান শুটে এসেছিল, আর এই শুটটা ব্যবহার করে এর আগে ওখান থেকে ও পালিয়ে গিয়েছে। আর আমার বিশ্বাস ও পুরো জেনে গিয়েছে যে এর পেছনে পুরো তুমি দায়ী এবং এবার হয়তো তোমার পেছনে লাগবে, কিন্তু তোমার জন্য আমার কাছে একটা সমাধান রয়েছে। তো এরপর ওরা করে কি টনি স্টার্কের যে মার্ক 1 ছিল সেটার কাছে নিয়ে যায় এবং বলে এটা বানিয়ে এখান থেকে টনি স্টার্ক পালিয়ে গিয়েছিল, তো তুমি যদি আমাকে অনেকগুলো টাকা দাও তাহলে আমি এই স্যুটটা তোমাকে দিয়ে দিতে পারি, এটা ডেভেলপ করে তুমি টনি স্টার্ককে টেক্কা দিতে পারবে। তো এখানে উল্লেখ্য অবিডিয়া তো জাতি ব্যবসায়ী, ও টেংরেন্সকে শুট নিতে কি টাকা দিবে, ও করে ওকে ডাইরেক্ট মেরে দিয়ে সেই শুটটা নিয়ে চলে আসে। আর অন্যদিকে টনি তো পুরো শিওর যেসব টেরোরিস্ট অর্গানাইজেশনকে অস্ত্র শস্ত্র দেয় হচ্ছে ওর বাবার বন্ধু, আই মিন ওর পার্টনার। তো এই জন্য টনি করে কি তার সেক্রেটারি পেপারকে বলে তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে, তুমি অবিডিয়াস টেনের অফিসে যাবে এবং ওর কম্পিউটারে গিয়ে সকল তথ্য হ্যাক করে নিয়ে আসবে, কারণ ওর কম্পিউটারে আমাদের কোম্পানির অনেক অস্ত্র যদি মডেল বা তথ্য থাকে সেটাও যে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে দেবে না টাকার বিনিময়ে তার কোনো গ্যারান্টি নেই, আর এই কারণে পৃথিবীর মানুষের আরো বিপদের মুখে পড়বে। তো পেপার এই কথায় রাজি হয়ে যায় আর সে সোজা যায় হচ্ছে অবিডিয়াস টেনের অফিসে। আর ওই সময় সে ঢোকে যখন অফিসে কেউ ছিল না, তো অবিডিয়াস টেনের কম্পিউটারে সে একটা পেন ড্রাইভ লাগিয়ে দেয়, সাধারণ পেন ড্রাইভ না, ডেঞ্জারাস স্পাইং পেন ড্রাইভ, এবং সেই পেন ড্রাইভ দিয়ে সকল তথ্য যখন কালেক্ট করছিল তখন একটা ফাইল দেখতে পায়। আর ওই ফাইলটি দেখে সে বুঝতে পারে যে টনি স্টার্ক যখন আফগানিস্তানে গিয়েছিল টেররিস্টরা যে ওর উপরে অ্যাটাক করেছিল সেই অ্যাটাকটা অবিডিয়াস টেনই করিয়েছিল, যাতে সেই পুরো কোম্পানি একা নিয়ন্ত্রণ করতে পারে। তো যাই হোক, কাজকাম যখন শেষ, পুরো কপি করা শেষ এবং পেপার যখন সেখান থেকে বের হচ্ছিল তখন সেখানে অবিডিয়াস টেন চলে আসে, কিন্তু পেপার সেখানে 7-5 বুঝতে সেখান থেকে বেরিয়ে চলে আসতে সক্ষম হয়। কিন্তু অবিডিয়াস টোন যখন তার কম্পিউটারের দিকে তাকায় তখন সে বুঝতে পারে যে পেপার তার কম্পিউটার থেকে অনেক তথ্য কপি করে নিয়ে চলে গিয়েছে। আর এরপর আমাদের নতুন আরেকজন চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, তবে তার চরিত্রটা বেশি গুরুত্বপূর্ণ না, তবে যে সে ডিভিশনের সেই ডিভিশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই ডিভিশনটাই পরে গিয়ে অ্যাভেঞ্জারের তৈরি করবে। তো যাই হোক, এখানে আমাদের পরিচয় করে দেওয়া হচ্ছে ফিল কনেন্সের সাথে। তো পেপার যখন অবিডের অফিস থেকে ফিরে যাচ্ছিল তখন ফিল তার কাছে আসে এবং বলে আমাদের আয়রন ম্যানের একটা ইন্টারভিউ নিতে হবে, তুমি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারো। তো পেপার যেহেতু অলরেডি এখান থেকে বাঁচতে চায় এবং ও জানতো অবিড ওর পেছনে পড়ে যাবে, তো এই জন্য ফিলকে সাহায্য করতে রাজি হয় এবং ফিলের সাহায্য নেয় এবং বলে অবশ্যই আমি তোমাকে আয়রন ম্যানের সাথে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো, কিন্তু তার আগে আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো। আর অন্যদিকে আমরা দেখতে পাই অবিডিয়াস টেন অনেক চিন্তায় পড়ে যায় যে টনি স্টার্ক যে কোনো সময় ওর এখানে এসে হামলা করে দেবে বা ওর সকল রহস্য উদ্ঘাটন করে দেবে। আর তারপর ও যায় হচ্ছে ওর রিসার্চ সেন্টারে, যেখানে ওর যে বিজ্ঞানী রয়েছে তাদের সাথে কথা বলে এবং তাদেরকে অলরেডি স্যুটটা দেওয়া হয়েছে এবং ওদেরকে কিন্তু টনি স্টার্কের মতো আর্ক রিয়েক্টরের প্রজেক্টও দেওয়া হয়েছে। তো ওদের জিজ্ঞাসা করে আর্ক রিয়েক্টর কি কমপ্লিট হয়েছে। তো এখানে আমরা দেখতে পাই টনি স্টার্ক যে আর্ক রিয়েক্টর তৈরি করেছে মাত্র 2 ইঞ্চি ব্যাসের, সেখানে ওরা আর্ক রিয়েক্টর তৈরি করেছে পুরো একটা রুমের সমান। মানে টনি স্টার্কের ওই 2 ইঞ্চির ব্যাসের আর্ক রিয়েক্টর যতখানি পাওয়ার দিতে পারে এই রুমের সমান এত বড় একটা আর্ক রিয়েক্টর ততখানি পাওয়ার দিতে পারে না। তো এত বড় আর্ক রিয়েক্টর দিয়ে ওরা কি করবে, কোন কাজে লাগবে। তো সায়েন্টিস্টরা তখন বলে যে আমাদের আরো কিছু সময় লাগবে স্যার, এটাকে আরো ছোট আকারে আনতে, মানে সেম পাওয়ারটা বজায় রেখে ছোট আকারে আনতে। কিন্তু অবিডিয়া তখন রেগে যায় এবং বলে হালার পুত, তোদেরকে যে টাকা দিয়ে টাকাকে হালাল করে খাস। টনি স্টার্ক একটা গুহার ভেতর থেকে আর্ক রিয়েক্টর তৈরি করে ফেলেছিল আর তোরা এত টেকনোলজি পেয়ে কিছু করতে পারছিস না। তখন এখানে এই বিজ্ঞানীরা সবচেয়ে আইকনিক একটা ডায়লগ দেয়, সেটা হচ্ছে স্যার আমরা টনি স্টার্ক নই, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা ততটা করেছি। তো এটা শুনে অবিডিয়া রেগে যায় এবং সোজা তার গাড়ি নিয়ে চলে আসে মালিবো বা টনির বাড়িতে এবং সেখানে শেষে টনির সাথে ভালোই কথা বলে আর তারপর করে কি টনিকে ইনজেক্ট করে 15 মিনিটের জন্য প্যারালাইজড করে দেয়। আর এই সুযোগটা কাজে লাগে সে করে কি টনি স্টার্কের শরীরের ভেতরে যে আর্ক রিয়েক্টরটা রয়েছে, যেটা বুঝতেই পারছে একটা পাওয়ার সোর্স বা ব্যাটারির মতো, সেটা নিয়ে চলে যায়। আর যেহেতু এখন টনির ভেতরে সেই আর্ক রিয়েক্টরটি নেই, সেজন্য টনির ভেতরের যে তোমার ওই লোহার জিনিসগুলো রয়েছে ওগুলো আস্তে আস্তে ফুসফুসের দিকে যেতে থাকে, টনি মারা যেতে থাকে। কিন্তু তখন ওর মনে পড়ে কি আরে পেপার তো আমাকে আগের যে আর্ক রিয়েক্টরটা ছিল, আই মিন পুরোনো ভার্সনেরটা, সেটা তো আমাকে উপহার দিয়েছিল। তো টনি করে কি দ্রুত সেই আর্ক রিয়েক্টরটাকে তার শরীরে আবার জেনারেট করে আর তারপর তার মার্ক 3 শুট পরে অবিডিয়াকে মারার জন্য বেরিয়ে যায়। আবার অন্যদিকে অবিডিয়াও একটা অনেক বড় শুট তৈরি করেছিল ওই মার্ক 1 থেকে গবেষণা করে, কিন্তু সমস্যা ছিল হচ্ছে সেই শুটটার যে পাওয়ার সোর্স দরকার সেই পাওয়ার সোর্সটা ছিল না। আর এই শুটটার নাম দেওয়া হয়েছিল হচ্ছে আয়রন মঙ্গল। তো যাই হোক, যখন ওই আয়রন ম্যানের আর্ক রিয়েক্টরটা শুটের মধ্যে দেওয়া হয় তখন ওটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং শক্তি চলে আসে ওই শুটের মধ্যে। আবার আয়রন ম্যান ওই সময় আয়রন মঙ্গলকে থামানোর জন্য চলে আসে, কিন্তু ততক্ষণ অবিডিয়া তো ওটার মধ্যে ঢুকে গিয়েছে, এখন ওরও তো অনেক পাওয়ার রয়েছে। তো এরপর তাদের ধামাকাদার একটা লড়াই হয় এবং একে অপরের সাথে তারা সেই লেভেল লড়াই করতে শুরু করে এবং হালার পুত্ররা করে কি লড়াই করতে করতে রাস্তার মধ্যে চলে আসে। আচ্ছা তোরা লড়াই করবি রাস্তায়, বোধহয় মানুষকে দেখানোর দরকার কি। আর প্রত্যেকটি আমেরিকান সিনেমাতে তোমরা দেখবে ওদের যত সুপার হিরো থাক, যেমন হয় তাই থাক, যত অ্যাকশন থাক, ওরা যথাসম্ভব চেষ্টা করে লোকাল মানুষজন দেখছে বা দর্শক রয়েছে এরকম একটা সিস্টেম ওরা মারামারি করানোর চেষ্টা করে, যেটা তোমরা টবি ম্যাগুয়ারের
মার্ভেলের স্পাইডারম্যান 3 যে সিনেমা রয়েছে সেটা দেখলে আরো ভালো মতো বুঝতে পারবে। তো যাই হোক, আয়রন ম্যান যখন আয়রন মঙ্গলের সাথে লড়াই করছিল তখন সে বুঝতে পারে ওটার সাইজে অনেক বড় এবং যেহেতু ওটার মধ্যে আরো বেশি শক্তিশালী আর্ক রিয়েক্টর রয়েছে যেটা আয়রন ম্যানের নিজেরই তৈরি, তো ও বুঝতে পারে যে এর সাথে আমি ডাইরেক্ট লড়াই করে কখনোই জিততে পারবো না। কিন্তু টনির তখন একটা বিষয় মাথায় আসে, সেটা হচ্ছে ওটার ভেতরে আর্ক রিয়েক্টর শক্তিশালী থাকতে পারে, বাট আমার মার্ক 3 যে শুটটা রয়েছে এটার সহনশীল ক্ষমতা অনেক বেশি। তো বুঝতেই পারছো আমি এখানে কি বুঝিয়েছি। তো টনি তখন করে কি, হঠাৎ করে সোজা আকাশের দিকে যাওয়া শুরু করে, মানে বায়ুমণ্ডলের উপরে। তো টনিকে ধরার জন্য মঙ্গলও তার পেছনে আসে এবং এভাবে করতে করতে ওরা প্রায় ভূপৃষ্ঠ থেকে 91,000 ফুট উপরে চলে যায়। আর বুঝতেই পারছো যেখানে বায়ুমণ্ডল নেই তো ওখানে তো প্রচুর ঠান্ডা, আর এত উপর ওঠার কারণে আয়রন মঙ্গলের সাথে ঠিক সেটাই হয় যেটা আয়রন ম্যানের সাথে এর আগে হয়েছিল। আয়রন মঙ্গলের শুটে বরফ জমতে শুরু করে, তার শুটটি বন্ধ হয়ে যায় এবং নিচে পড়তে শুরু করে। কিন্তু বরাবরের মতোই আবার শুটটা নিচে পড়তে পড়তে আবার গরম হয়ে যায় এবং আয়রন মঙ্গল আবার কাজ করা শুরু করে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, এটা আসলে আয়রন মঙ্গল হবে না, এটা হবে হচ্ছে আয়রন মনগের বা এই ধরনের কোনো একটা কিছু উচ্চারণ হবে আর কি। কিন্তু স্ক্রিপ্ট রাইটার আমাকে মঙ্গল লিখে দিয়েছে, বিষয়টা খুব কষ্টকর। তারা এত বানান ভুল করে আর নামে ভুল করে, যেটা মনে করো যে আমি নিজে লজ্জায় পড়ে যাই মাঝে মাঝে। তো যাই হোক, এরপর করে কি আয়রন মনগের করে কি আবারও আয়রন ম্যানের উপর অনেক জোরালো আক্রমণ করে। আর তারপর তারা দুজনে এসে পরে হচ্ছে ওবেডিয়ার যে আর্ক রিয়েক্টর ল্যাব রয়েছে সেটার ছাদের উপর। আবার এদিকে টনিকে হেল্প করার জন্য পেপারও চলে এসেছে। তো টনি তখন পেপারকে বলে তুমি এই ল্যাবের যে আর্ক রিয়েক্টরটা রয়েছে সেটার ফুল পাওয়ার জেনারেট করে দাও, আর তখন আমি এখান থেকে বেরিয়ে যাবো, কিন্তু এটার পুরো প্রভাব পড়বে ওবেডিয়ার উপর। তো এই কথা শুনে পেপার করে আর্ক রিয়েক্টরের ফুল পাওয়ার জেনারেট করে এবং সেখানে অনেক বড় বড় ওয়েভস বের হতে থাকে এবং সেই ওয়েভটা করে কি আয়রন মঙ্গলের যে রিয়েক্টরটা রয়েছে সেটাকে ধরে ফেলে, যে কারণে আয়রন মঙ্গল সেখানেই মারা যায় এবং এখানে এই লড়াইটি শেষ হয়ে যায়। আর পরের দিন সকালে দেখানো হয় আয়রন ম্যানকে প্রেসে জিজ্ঞাসা করা হয়েছিল যে কাল রাতে দুটো আয়রন স্যুট পরা মানুষকে মারপিট করতে দেখা গিয়েছে, তার মধ্যে একটা কি আপনি ছিলেন? তখন শিল্ডের সেই এজেন্ট ফিল কলিন্স, এখানে মনে রাখো শিল্ডের এজেন্ট, শিল্ডই কিন্তু অ্যাভেঞ্জারের সৃষ্টিকর্তা আর কি। তো ফিল কলিন্স টনি স্টারকে বুদ্ধি দেয় এবং একটা স্ক্রিপ্ট দিয়ে দেয় যে আপনি জাস্ট এখানে যা লেখা রয়েছে তা বলবেন, এর বাড়তি কিছু বলবেন না, এবং আপনাকে বলতে হবে যে অবিডি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, মানে সে কোনো একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে মারা গিয়েছে, আর যে দুটো শুট ছিল সেই একটা শুটের ভেতরে আপনার বডিগার্ড ছিল। তো এরপর টনি স্টার্ক করে গিয়ে সেই স্ক্রিপ্টটি নিয়ে প্রেস কনফারেন্সের সামনে আসে, কিন্তু সাংবাদিকরা তো বোঝোই ব্যাপক সাংঘাতিক, এক এক করে এমন প্রশ্ন করতে থাকে তখন টনি স্টার্ক একটু ঘাবড়ে যায়। কিন্তু তখনই সেখানে ওর বন্ধু জোন্স রোড চলে আসে জেনারেল, এবং সে বলে তো ভয় পাওয়ার কিছু নেই, তুমি যেটা সত্যটা বলে দাও, কোনো প্রবলেম নেই। তো তখন টনি স্টার্ক গর্বের সাথে প্রেস কনফারেন্সে এটা রিভিল করে দেয় যে সে আসলে কে, এবং সবচেয়ে আইকনিক একটা ডায়লগ দেয়, আই অ্যাম আয়রন ম্যান। তো এখানে এই সিনেমা শেষ হয়ে যায়, কিন্তু এই সিনেমার শেষে আমাদেরকে শিল্ডের প্রধান নিক ফিউরিকে দেখানো হয়। মানে শিল্ড হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যারা পৃথিবীকে বাঁচানোর জন্য এরকম সুপার হিরো ক্ষমতা সম্পন্ন মানুষদেরকে এক জায়গায় করে একটা টিম গঠন করে আর কি, মানে ভবিষ্যতে যেটা কি অ্যাভেঞ্জার হবে আর কি। এবং সে টনি স্টার্কের বাড়িতে আসে এবং সে বলে আমি শিল্ডের ডিরেক্টর আর আমি তোমাকে অ্যাভেঞ্জারের ইনিশিয়েটিভের জন্য হায়ার করতে এসেছি। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো একটা জিনিস কল্পনা করো তোমরা, আমরা কালকে কি করব সেটাই আমাদের মাথায় প্ল্যান থাকে না, কিন্তু মার্ভেল কেন আজকে এত হাইপে এসেছে? মার্ভেল টানা কয়েক বছর ধরে মনে করো যে খালি গবেষণাই করেছে যে ওরা কোনটার পরে কিভাবে কেমনে কি করবে। ইভেন আমি কয়েকদিন আগে মার্ভেলের একটা সিনেমার লিস্ট দেখলাম যে ভবিষ্যতে ওদের প্ল্যান কি, ওরা 2030 সাল পর্যন্ত কি কি সিনেমা আনবে সেগুলোর কাহিনী সবকিছু আগেই রেডি করে রেখেছে। মানে নর্মালি অন্যান্য দেশে হয় কি একটা সিনেমা বানায় তারপর একটা সিনেমার কাহিনী লেখে, ওরা করে কি একটা সিনেমা বানানোর পরে আরেকটা সিনেমার কনসেপ্ট কি হবে সেটা রেডি করে রাখে এবং কনসেপ্টের উপর ভিত্তি করে তারপর মনে করে যে পুরো স্ক্রিপ্টটা তৈরি করে বা কাহিনী তৈরি করে। তো এই প্ল্যান জিনিসটা মূলত হলিউডে মার্ভেলকে এত শক্ত অবস্থানে এনেছে। এবং তুমি একটা জিনিস শুনে অবাক হবে, মার্ভেল ইউনিভার্সের টোটাল যে কয়টা সিনেমা রয়েছে সবগুলো সিনেমা মিলে $30 বিলিয়ন ব্যবসা করেছে পুরো দুনিয়াতে। $30 বিলিয়ন, মানে বুঝো, মানে প্রায় 3 লাখ কোটি টাকার ব্যবসা করেছে ওদের এই সবগুলো সিনেমা, ভাবা যায়। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবং মার্ভেল ইউনিভার্সের পরের সিনেমাটা হচ্ছে ইনক্রেডিবল হাল্ক, তো সেই সিনেমাটা সম্পর্কে আমরা আগামী ভিডিওতে জানবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।